খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসী দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। আবারও ফিরবেন জনসেবায়, অপেক্ষায় নেতাকর্মীরা। সুস্থতা কামনা সহ খালেদা জিয়ার প্রতি আন্তরিকতা, ডক্টর ইউনূসের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা, পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে এলে দেশে ফেরার প্রত্যাশা। চট্টগ্রামে বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টি-20 সন্ধ্যায়, সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ স্বাগতিকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার প্রতি তার এই সহমর্মিতায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও জানান, গণতান্ত্রিক উত্তরণের বর্তমান সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং চিকিৎসা সেবায় প্রধান উপদেষ্টার প্রতি নির্দেশনায় সন্তোষ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান এবং জিয়া পরিবারের সদস্যরা। তারেক রহমান জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতরের বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তারেক রহমান। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসির আয়োজনে রাজধানী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং পর্যবেক্ষণে সিইসি এসব কথা জানান। তিনি বলেন, গত 15 বছরে ভোটার হলেও ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতার জন্যই এই মক ভোটিং এর আয়োজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত জানিয়ে তিনি জানান, আজকের এই মক ভোটিং এর মতো নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন। সকাল 8টা থেকে চলে এই মক ভোটিং। এতে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই প্রকল্পের ভোটাররা এতে অংশ নেয়। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চুক্তির বিষয়ে বিতর্ক থামছেই না। অন্যদিকে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়েছে উচ্চ আদালতেও। বিশ্লেষকরা বলছেন, এনসিটি টার্মিনালের ভার অন্তর্বর্তী সরকার কেন শেখ হাসিনা ঠিক করা ডিপি ওয়ার্ল্ডকেই দিতে মরিয়া, সেটি বেশ রহস্যজনক। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গেল জুলাই থেকে চট্টগ্রাম বন্দর পরিচালনায় কাজ করছে নৌবাহিনীর ড্রাই ডক কোম্পানি। আগামী 6 মাসের মধ্যে এই দায়িত্ব দুবাই ভিত্তিক মার্কিন কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে সরকার, যেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়েছে উচ্চ আদালতেও। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। বন্দর রক্ষায় দীর্ঘদিন কাজ করা গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার শেষ মুহূর্তে কার স্বার্থে লালদিয়া বন্দরের ভার বিদেশিদের হাতে তুলে দিলেও তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রশ্ন তোলেন এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও। সরকার বলছে দুর্নীতি দমন করার জন্য, এটা তো পুরো দুর্নীতি নেটওয়ার্কের অংশ এবং মাসুল বৃদ্ধিটা হচ্ছে দুর্নীতির একটা অংশ। তো এইখানে বড় একটা প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা দরপত্র ছাড়া যে কোম্পানিকে দিতে চেয়েছিলেন, এই সরকারও দরপত্র ছাড়া সেই কোম্পানিকে দিতে যাচ্ছে এবং দেওয়ার জন্য জোর জবরদস্তি করছে, কারো যুক্তি শুনছে না এবং তাদের মেয়াদ নাই, তাদের এখতিয়ার নাই, তারপরেও তারা করতে যাচ্ছে। এটার রহস্য কি? এটার রহস্য তো বের করতে হবে। কোনো না কোনো জায়গায়, কারণ কোনো না কোনো জায়গায় তাদের কোনো দায় আছে। আমার ধারণা তাদের কোনো না কোনো জায়গায় মুসলেখা দেওয়া আছে।
অর্থনীতি বিশ্লেষক এবং অনিয়ম দুর্নীতি পর্যালোচনার সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞরাও বলছেন স্বচ্ছতা জবাবদিহিতার স্বার্থেই চুক্তির সব শর্ত জনগণকে জানানো উচিত। আমরা মনে করি যে এই ধরনের চুক্তিগুলো যেন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট না হয়। এই ধরনের চুক্তিগুলোর বিষয়গুলো উন্মুক্তভাবেই জনগণকে জানানো উচিত এবং এই জিনিসগুলো সংসদেও পুরোপুরিভাবে আলোচনা হওয়ার প্রয়োজন। আমাদের কাছে প্রত্যাশা থাকবে যে এই ধরনের চুক্তিগুলো যাতে রিভিউ করার সুযোগ থাকে। যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা ভালো কোম্পানি, সুখ্যাতি সম্পন্ন, মানে এটা কোনো ডাউট নাই। কিন্তু কেউ কিন্তু করাপশনের মধ্যে না, তাদের ট্র্যাক রেকর্ড যাচাই করা হয়েছে কিনা। এই কোম্পানি মিলিয়নস অফ ডলার্স জরিমানা দিয়েছে, এই ট্র্যাক রেকর্ডও আছে। কাজে এগুলো তো একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস দরকার, তারপর ভিত্তি করে হয়েছে কিনা। তড়িঘড়ি চুক্তির ফল যেন ভারতের আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির মতো গলার কাঁটা না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। যাচ্ছি তার কাছে। সরোয়ার, শুনতে পাচ্ছেন কিনা? সরোয়ার, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এখন সেখানে কারা কারা আছেন? হ্যাঁ, সবশেষ খবর বলতে আসলে এতক্ষণ পর্যন্ত গত রাত থেকে যেটা জানা গেছে এখন পর্যন্ত সেটাই আছে। কারণ হলো আমরা আজকে আর আসলে সকাল থেকে এই বসুন্ধরা এলাকার ভেতরে কোনো গণমাধ্যমকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 2টি গেটই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন এভারকেয়ারের বসুন্ধরার দক্ষিণ পাশে, এভারকেয়ারের পাশে রাস্তায় দাঁড়িয়ে আছি। এখানে আসলে সবাই উৎকণ্ঠা, গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই খালেদা জিয়া নিয়ে যেমন উৎকণ্ঠা, আমাদের মাঝে উৎকণ্ঠা আছে। কারণ আমরা দায়িত্বশীল কারোর সাথে এখন পর্যন্ত কথা বলতে পারিনি। তো যেটা বলে গত রাতের পর্যন্ত যেটা জেনেছেন যে তার অবস্থা সংকটাপন্ন কিছুটা। আমরা যতদূর জানতে পারছি তিনি এখনো ওষুধ, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাকে, যার কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে আছেন। আর আমাদেরকে যেটা জানিয়েছেন আসলে সবার কাছে বিএনপির পক্ষ থেকে এবং ডাক্তাররা, গতকাল রাতেও ডাক্তাররা যারা কথা বলেছেন তারা বলেছেন যে আসলে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন তারা যেন খালেদা জিয়া সুস্থ হয়ে আসে। আসলে খালেদা জিয়ার জন্য যতটা না প্রয়োজন এই মুহূর্তে, দেশের জন্য, আগামীর বাংলাদেশের জন্য তাকে যথেষ্ট প্রয়োজন। কারণ এই মুহূর্তে দেশে অভিভাবক বলতে একজনই আছেন। তো সেই জন্য তিনি যেন সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে দেশের অভিভাবকত্বে ফিরতে পারেন, সেই জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। জানেন যে বিএনপির পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে এবং দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং সুস্থ হয়ে যেন তিনি আবার ফিরে আসতে পারেন। তার পুত্র তারেক রহমানও তার দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন যেন খালেদা জিয়া সুস্থ হয়ে আসে। এখন পর্যন্ত এটাই হচ্ছে। তবে আপনাকে বলে রাখি, সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই খালেদা জিয়া এখানে উৎকণ্ঠা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদেরকেও আশেপাশে রাস্তা থেকে লোকজন জিজ্ঞাসা করছে আসলে খবর কি। তো আমরা আসলে ডাক্তারের কথা ছাড়া তো কিছু বলতে পারছি না। আমরাও দোয়া, কায়মানব একটা দোয়া করছি যেন খালেদা জিয়া সুস্থ হয়ে আবার ফিরে আসেন। আহমেদ সরোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খানাখন্দ আর যাচ্ছে তাই ভাবে অটোরিকশা চলাচল সহ নানা কারণে মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘদিন নানা ভোগান্তিতে শহরবাসী। কেবল যানজট নয়, ঘটছে দুর্ঘটনাও। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে বসানো ভাসমান দোকানগুলিও বাড়াচ্ছে বিড়ম্বনা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। এ দৃশ্য মুন্সিগঞ্জ শহরের বেশ কয়েকটি সড়কে প্রায় 1.5 বছর ধরে অচলাবস্থা। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ভোগান্তির শিকার শিক্ষার্থী, রোগীসহ পথচারীরা। সড়কে পাল্লা দিয়ে বাড়ছে অটো মিশুকের সংখ্যা। আইনি কোনো বাধায় না পড়ায় শত শত অটোরিকশা রাস্তা নামিয়েছেন বিত্তবানরা। কুড়িগ্রাম, রংপুর, নরসিংদী, ভৈরব, বরিশাল, নোয়াখালী এইসব জায়গায় অটোওয়ালারা লোকজন এখানে ভিড় করে অটো চালাইয়া এই যানজটের সৃষ্টি হয়। অথবা পেটের দায়ে চালাই, পেটের অভাব অনটনের কারণে তো এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যায় কাজ করার জন্য। হেঁটা যায় না, চলা যায় না, কোনো কিছুই না। মানে শহরে বসবাস করার অনুপযোগী হয়ে গেছে। ধাক্কাধাক্কির কারণে মানুষের অনেক কিছু হারায় ফেলে, পায় না। আপনার বাজারের এখান থেকে কোর্টে যেতে মনে করেন 5 মিনিট লাগবে, হেঁটে গেলে রিক্সা লাগে আধা ঘন্টা। ডিসিপ্লিন থাকা উচিত, সবকিছু একটা নিয়মের মধ্যে থাকা উচিত। পৌরসভার গাড়ি পৌরসভায় রাখেন, সরকারি গাড়ি সরকারি রাখেন, বড় মন্দিরের গাড়ি বড় মন্দিরে রাখেন। বিভাগ ভাগ করে দিলে যানজট কমবে, মানুষ সুস্থভাবে থাকতে পারবে। একটা মালিকের যে 8টা 9টা 80টা 70টা গাড়ি থাকে, সাধারণ মানুষ কি করবো? আর স্থানীয় পোলাপান গাড়ি চালাইতে পারে না, দূর এলাকার লোক গাড়ি চালাইতেছে। তো আমাকে যে পৌরসভার পোলাপান এরা কি করবো? চুরি চেঁচামেচি খাইবো।
এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান দোকানপাট যেন চলতি পথে আরেক বিস্ফোরা। বিভিন্ন ধরনের ফুটপাতের দোকান, অনেক এভরিথিং সবকিছু বেচা কিনা হয় এখানে। আমরা হাঁটাচলা করি, অনেক সময় সমস্যা হয়ে যায় আমাদের। যেমন আপনি এই রোডটাতে দেখেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, মানে স্ট্যান্ড হিসাবে আপনার কোনো গাড়ি চলাচলের কোনো একটা সিস্টেম নাই। অটোরিকশা ও ফুটপথ দখলমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন এই পৌর কর্মকর্তা। নিয়ন্ত্রণের জন্য যে মেথড দাঁড় করিয়েছি তাদেরকে একটি সুনির্দিষ্ট রং করে দিচ্ছি এবং আমরা টিয়া রঙের করে দিচ্ছি এবং প্রত্যেকটি এই যে অনুমোদিত যে অটো রিক্সা তাদেরকে আমরা একটা ডিজিটাল নাম্বার প্লেট দিচ্ছি, কিউআর কোড থাকবে। আমরা প্রাথমিকভাবে 2900 জনকে লাইসেন্স দিব পৌরসভা এরিয়ার মধ্যে চলাচলের জন্য। মুখের কথা নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলা সংবাদে থাকছে ক্রিকেট প্রসঙ্গ। চট্টগ্রামের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ স্বাগতিকদের। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় শুরু হবে এই ম্যাচটি। আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখালেও টি-20 লড়াইয়ে প্রথম ম্যাচে ব্যর্থ হয় বাংলাদেশ। চট্টগ্রামের সফরকারীদের রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি স্বাগতিক বোলাররা। হতাশ করেন ব্যাটসম্যানরাও। ব্যতিক্রম ছিলেন তাহিদ হৃদয়। 74 রানে 8 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শঙ্কায় পড়ে 100 নিচে অল আউট হবার। তবে হৃদয়ের লড়াকু ব্যাটিংয়ে টিকে থাকে স্বাগতিকরা। 50 পূর্ণ করে নট আউট থাকেন হৃদয়। বড় হারে লজ্জা থেকে রক্ষা পায় লিটনের দল। চট্টগ্রামের ব্যাটিং উইকেটেও স্বাগতিকদের দৈন্যতা পরের ম্যাচের জন্য চিন্তার কারণ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20 জিততেই হবে বাংলাদেশকে। 3 ম্যাচে টি-20তে প্রথমটি জিতে এগিয়ে থাকায় আয়ারল্যান্ডও চাইবে সিরিজ নিশ্চিত করতে। পরিবর্তনের সম্ভাবনা রয়েছে স্বাগতিক একাদশে। 2023 সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতেছিল টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।